আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই টপিকটা বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের এই পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর অবশ্যই আমি প্রতিনিয়ত আবারও বলতেছি, যারা নিউ আছেন তারা অবশ্যই যারা একবারই চাহিদা এবং যোগান এই দুইটা সম্পর্কে বেসিক ধারণা যাদের নেই, অর্থাৎ চিত্র এবং বেসিক এগুলো সম্পর্কে যাদের ধারণা নেই, অবশ্য আমি এর পার্টগুলো অর্থাৎ ভিডিও নাম্বার 5 এবং 6 নাম্বার ক্লাসে কিন্তু এগুলো আমি এক্সপ্লেন করেছি এর আগের ভিডিওগুলোতে। তো অবশ্যই আগের ভিডিওগুলো আগে দেখে নেবেন, ঠিক আছে? তা না হলে দেখা যাবে আপনাদের ভারসাম্য, দাম আর পরিমাণ এই দুইটা কিন্তু বুঝতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তো যাই হোক, এটা আমি বলে রাখলাম। ওকে, সো আমরা আজকে টপিকটা আমরা ভারসাম্য, দাম আর পরিমাণটা আমরা নির্ণয় করব চিত্রের সাহায্যে। ওকে, তো শুরুতেই আমি কিছু কথা অবশ্যই বলে রাখতেছি, যে বিস্তারিত তো আমরা জানবো অবশ্যই। ভারসাম্য, দামটা এবং পরিমাণ এটা সিম্পল ভাবে দুই ভাবে কিন্তু নির্ণয় করা যায়। ওকে, একটা আপনার চিত্রের মাধ্যমে এবং আরেকটা সমীকরণের মাধ্যমে। ওকে, আজকে আমরা চিত্রের মাধ্যমে কিভাবে ভারসাম্য, দাম এবং পরিমাণটা নির্ণয় করা যায় সেই বিষয়টাই আমরা আলোচনা করব। ওকে, আর সেই বিষয়টাই আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী ক্লাসটাতে আমরা সমীকরণের সাহায্যে কিভাবে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করা যায় সেই বিষয়টা দেখব। ওকে, তো দুইটা ক্লাসই অনেক ইম্পর্টেন্ট, আর বিশেষ করে এটা বোর্ড কোয়েশ্চেন, আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন অধিকাংশই খুব কমন একটা সৃজনশীল কিন্তু আসে, ঠিক আছে? অর্থাৎ বিষয়টা এরকম না যে শুধুমাত্র ঢাকা বোর্ড বা কুমিল্লা, যশোর বোর্ড এগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না। আর আমি মূলত প্রতিটা এই অর্থনীতির প্রতিটা সাবজেক্টের মূল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর কারণ এমনিও আপনাদের যারা বই মোটামুটি দেখেছেন বা এইচএসসি 25 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন তারা মোটামুটি জানেন যে বইগুলো কতটা টপিক পূর্ণ রয়েছে এই দ্বিতীয় অধ্যায়টা, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়টা আর মোটামুটি সবচেয়ে বড় অধ্যায়গুলোর মধ্যেই একটা অর্থনীতি ফার্স্ট পেপারের। তো আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ টপিকগুলোই বেশি ভালো করে বুঝায় দেওয়া। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমরা টপিকে কিন্তু চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, তো ভারসাম্য, দাম আর পরিমাণ নির্ণয় করার আগে সবার প্রথমে আমাদের কিন্তু জানতে হবে যে ভারসাম্য শব্দটা কি, ঠিক আছে? কারণ এটা লেখার পেছনে মেইন রিজনটা এই শব্দটা অনেক সময় নৈবেদ থেকে কিন্তু আসে, ঠিক আছে? আর ভারসাম্য শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে, গ্রিক শব্দ ইকুইলিব্রিয়াম শব্দ থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, ইকুইলিব্রিয়াম শব্দের অর্থই ভারসাম্য, ঠিক আছে? আর ভারসাম্য বলতে সিম্পল ভাবে বোঝানো অর্থনীতিতে কোনো উপাদান অর্থাৎ এক বা একাধিক উপাদানের যে স্থির অবস্থা, এই অবস্থাটাকে মূলত বলা ভারসাম্য, ঠিক আছে? এখন স্থির অবস্থা বলতে বোঝানো স্থির মানে সিম্পল ভাবে আমরা জানি স্থির মানে কি, আপনার এপাশেও যাবে না ওপাশেও যাবে না, অর্থাৎ কি একদম থেমে থাকার মতো অবস্থাকে বলা হবে। অর্থাৎ বলা যেতে পারে যে বাড়বেও না, আবার কি কমবেও না, একদম ঠিক সেম অ্যাকুরেটলি থাকবে। অর্থাৎ একটার পরিমাণ যদি 10 হয়, অপরটার পরিমাণও কি ওই 10ই হবে, 11ও হবে না, 12ও হবে না, ঠিক আছে? ইভেন 10.5 বা 10.2ও কিন্তু হবে না, ওই অ্যাকুরেট 10ই কিন্তু থাকবে। তো এই ধরনের অবস্থাটাকে মূলত সিম্পল ভাবে অর্থনীতিতে ভারসাম্য বলা হচ্ছে। ওকে, তো আশা করি ভারসাম্যের যে বেসিক বিষয় সেটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনারা বাম পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ছোট একটা বক্স কিন্তু দেওয়া রয়েছে। তো এই টাইপের বক্স কিন্তু আপনাদের এক্সামে কিন্তু থাকবে, অর্থাৎ উদ্দীপকে কিন্তু এই টাইপের একটা বক্স কিন্তু দেওয়া থাকবে। তো এই টাইপের বক্সগুলো থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে, বিশেষ করে গ এবং ঘ নাম্বারে, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতেই অধিকাংশ ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রেই এই কোয়েশ্চেনটা আসে। তো কোয়েশ্চেনটা এইরকম, আপনাকে বলবে যে ভারসাম্য, দাম আর পরিমাণ নির্ণয় করো উদ্দীপকের ছকটি হতে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি কিভাবে নির্ণয় করবেন? মোটামুটি আমরা কিন্তু গত ক্লাসগুলোতে চাহিদা এবং যোগান কিন্তু ভালোভাবে কিন্তু আমরা জেনেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি আমাদের দাম কিন্তু দেওয়া রয়েছে, কারণ আমি আগে বলেছিলাম যে চাহিদা হোক কিংবা যোগান হোক অলওয়েজ কি দ্বারা কাউন্ট হবে, অবশ্যই দাম দ্বারা কিন্তু সেটা কাউন্ট হবে। ওকে, আচ্ছা, তো দাম সিম্পল ভাবে 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে, ঠিক সেম ভাবে চাহিদার যে পরিমাণটা আছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে নিচে, আর যোগানের পরিমাণটাও নিচে দেওয়া রয়েছে। ওকে,
এখন যে বিষয়টা নতুন, অর্থাৎ যেটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, সেটা হচ্ছে এই যে সম্পর্কের যে একটা ঘর, ঠিক আছে, এটা অনেক সময় যে দেওয়াও থাকতে পারে আবার না দেওয়াও থাকতে পারে, বাট আমি দিয়ে নিলাম কারণ অনেক সময় দেখা যায় এটা যদি দেওয়া থাকে তাহলে আপনাদের অনেক সময় স্টুডেন্টদের অনেক কনফিউশন কিন্তু তৈরি হয় যে এটা আবার কি, বা তখন দেখা যায় হচ্ছে মনে হয় যে না এটা হয়তো নতুন করতেছি, বাট বিষয়টা কিন্তু আসলে সেম, ঠিক আছে, মানে যেভাবে করতেছি আমরা ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আর হচ্ছে চিত্রগুলো সব কিছু কিন্তু সেম বিষয়টাই কিন্তু আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো সম্পর্কের বিষয়টাও নিয়ে প্রবলেম হওয়ার কিছু নেই, তো এটা আমি বুঝাই দিব। ওকে, তো সিম্পল ভাবে বেসিকগুলো আমরা দেখতেছি যে দাম, চাহিদা এবং যোগান, এটার পরিমাণটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ডান পাশে হচ্ছে আমরা এই যে ছকটি রয়েছে, অর্থাৎ এই যে তিনটা ছক যেটা রয়েছে, এই তিনটা ছক থেকে আমরা চিত্রটা কিন্তু অঙ্কন করেছি, ঠিক আছে। মোটামুটি বেসিক স্ট্রাকচার তো সকলেই জানা রয়েছে, কেন ওয়াই থাকবে এবং ও থাকবে এবং এক্স থাকবে, তো এগুলো নিয়ে আর নতুন করে আলোচনা করব না। আর আমরা সিম্পল ভাবেই জানি যে দামটা অলওয়েজ কি থাকবে, দামটা অলওয়েজ লম্ব অক্ষে থাকবে, তো দামটা আমরা লম্ব অক্ষেই কিন্তু রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে পরিমাণটা হচ্ছে এই দুইটা চিত্র কিন্তু আমরা একসাথে আঁকছি, ঠিক আছে। এখন অনেকেরই প্রবলেম হতে পারে দুইটা চিত্র একসাথে আঁকার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আগে একটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ আগে চাহিদা রেখাটা অঙ্কন করবেন, তার পরবর্তীতে যোগান রেখাটা অঙ্কন করবেন, ঠিক আছে। তাহলে আশা করি খুব ইজি ভাবে আপনার দ্বারা চিত্রটা কিন্তু মিলাইতে পারবেন, ঠিক আছে। কারণ একসাথে দুইটা করতে চেষ্টা করেন না, কারণ অনেক সময় দেখা যায় একসাথে দুইটা করার ক্ষেত্রে মানে প্রবলেম হতে পারে চিত্রটা মিলানোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখতেছি যে চাহিদার যে ভ্যালুটা আছে, তো চাহিদার ভ্যালু অলরেডি হচ্ছে দেওয়া রয়েছে। এখন চাহিদা যোগান যেহেতু আমরা একসাথে আঁকতেছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের ভারসাম্যের কথা বলছে, ভারসাম্যের অবশ্যই কি কমপক্ষে হলে দুইটা উপাদান অবশ্যই আমাদের লাগবে। তো আমাদের দুইটা উপাদান কি কি, একটা হচ্ছে চাহিদা এবং আরেকটা হচ্ছে যোগান। ওকে, এখন আমরা জানি যে চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ দুইটি হচ্ছে কি আমাদের ভূমি অক্ষে থাকবে। তো ভূমি অক্ষে অলরেডি আমি নোট ডাউন করে রাখছি যে চাহিদা এবং যোগানের পরিমাণ নিচে থাকবে। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা চাহিদা যোগানের পরিমাণ, এখন দুইটা চিত্র আমরা একসাথে আঁকবো। এখন সেই ক্ষেত্রে যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে দুইটা যে ছক আছে, এই দুইটা ছকের মধ্যে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে দুইটা ছকের মধ্যে দেখবেন সর্বনিম্ন সংখ্যাটা কোনটা। আচ্ছা, চাহিদা যোগানের মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত, 10 অবশ্যই, আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 30, বাকিগুলোর ক্ষেত্রেও সেম। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমরা 10 থেকে 30 পর্যন্তই কিন্তু রেখেছি। ওকে, আচ্ছা, তো ঠিক সিম্পল ভাবে হচ্ছে কি আমরা দাম আর চাহিদা রেখাটা আমরা আগে করলাম। তো দাম হচ্ছে কি 1 টাকা ছিল যখন, তখন হচ্ছে কি চাহিদার পরিমাণ 30 ছিল, এই যে এখানে হচ্ছে এখান থেকে 1 থেকে এই 30 পর্যন্ত এসেছে। তো এই পর্যন্ত এসে চিত্রটা কিন্তু নেমে গেছে। অবশ্যই কিন্তু বারবার বলতেছি এই চিত্রগুলোর ক্ষেত্রে অবশ্যই স্কেল কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর দুইটা রেখা যেখানে মিলিত হবে সেখানে অবশ্যই বিন্দু হবে, তো বিন্দু দ্বারা চিহ্নিত করে দিছি। আর দেন হচ্ছে যখন 2 টাকা ছিল দাম, তখন চাহিদার পরিমাণ ছিল কত, 20, আর 2 টাকা ছিল, এই যে 2 টাকা বা বেড়ে হচ্ছে 2 টাকা, তো এখানে হচ্ছে কি 20 আমরা এই পর্যন্ত, যেহেতু 20 এখানে ধরেছিলাম, তো এখান থেকে 2 পর্যন্ত কিন্তু উঠবে, তো এখানে এসে আরেকটা বিন্দু হবে। আর ঠিক তেমনি ভাবে 3 যখন ছিল তখন পরিমাণটা ছিল কত, 10, তো 3 থেকে এই যে হচ্ছে আমাদের 10, তো এই পর্যন্ত আমাদের রেখাটা কিন্তু উঠে চলে গেছে। ওকে, তো পরবর্তীতে 3টা বিন্দু যেহেতু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক এখন হচ্ছে আপনি এমন ভাবে স্কেলটা টান দিবেন, অর্থাৎ এমন একটা রেখা তৈরি করবেন যেন হচ্ছে কি 3টা বিন্দু একই সাথে স্পর্শ করে। ওকে, আর অবশ্যই রেখাটি হতে হবে কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, ঠিক আছে। কারণ আমরা এটা নিয়ে অনেক বিস্তারিত জেনে এসেছি গত ভিডিওগুলোতে, অর্থাৎ গত ক্লাসগুলোতে, যে চাহিদা রেখা কি হয়, সিম্পল ভাবে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কেন নিম্নগামী হয় আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। ওকে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ডিসক্রিপশন অথবা আই বাটনে আমি দিয়ে দিব গত ক্লাসের যে ভিডিওগুলো। আচ্ছা, এছাড়াও ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমাদের চাহিদা রেখা যেটা, সেটা কিন্তু আমাদের করা শেষ। তো এখন আমরা হচ্ছে যোগান রেখাটা করব। ওকে, আচ্ছা, তো চাহিদা রেখা মোটামুটি আমাদের করা শেষ, এখন আমরা হচ্ছে যোগান রেখাটা করব। তো যোগান রেখাটা এখন করার ক্ষেত্রে, তো এখন আমাদের 1 যখন ছিল দাম, ঠিক যোগানের পরিমাণ কত ছিল, 10, এই যে 1 থেকে এই যে 10 পর্যন্ত উঠবে, এই পর্যন্ত এসে এখানে বিন্দু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট যে রেখাটা ছিল সেটা আমাদের ডান। তো 2 যখন ছিল, ঠিক চাহিদার পরিমাণও যা ছিল যোগানের পরিমাণও কি তাই ছিল, ঠিক আছে।
তো এখন নতুন করে যেহেতু হচ্ছে আমাদের চাহিদা যখন আঁকবো তখন হচ্ছে অলরেডি আমরা চাহিদার সময় যেহেতু এঁকেছিলাম, তো এই জন্য আমাদের নতুন করে আর আঁকতে হবে না, কারণ চাহিদা এবং যোগান দুই যখন দাম তখন কিন্তু দুইটা সমানই ছিল। ওকে, আচ্ছা এখন 3 নাম্বার যখন ছিল অর্থাৎ দাম যখন 3 টাকা ছিল তখন কি যোগানের পরিমাণ হচ্ছে 30 টাকা। ওকে, এখন এই যে 3 টাকা, 3 টাকা থেকে এই যে 30 ঘর পর্যন্ত যাবে, এই যে 30 থেকে 3 ঘর পর্যন্ত যাবে, অথবা এখান থেকে যে পুরাটা হচ্ছে কি রেখাটা আবদ্ধ হয়ে যাবে, আর যেখানে দুই রেখা পরস্পর মিলবে সেখানে অবশ্যই বিন্দু হবে। এখন তিনটার বিন্দু যেহেতু আমরা পেয়ে গেছি যোগান রেখারও, ঠিক তেমনি ভাবে আমরা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা চিত্র কিন্তু পাবো। তো তিনটা বিন্দু যদি আমরা হচ্ছে মিলিত করি পরস্পরের সাথে, আচ্ছা তো মোটামুটি হচ্ছে আমরা চাহিদা রেখাও কিন্তু পেলাম, অর্থাৎ চাহিদা রেখা যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, আর ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যোগান রেখাও কিন্তু পেলাম। ঠিক আছে, কারণ আমরা জানি ডি তে ডিমান্ড অর্থাৎ চাহিদা রেখা, আর এস তে সাপ্লাই অর্থাৎ যোগান রেখা। ওকে, অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে, আর এই যে এখন যে বিষয়টা বোঝার রয়েছে খুব ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 30 এবং যোগানের পরিমাণ ছিল 10। ওকে, এখন এই সম্পর্কর বিষয়টা একটু আমি আসতেছি। ওকে, অর্থাৎ চাহিদা প্রথম অবস্থায় ছিল 30 এবং যোগানের পরিমাণ ছিল কি 10। এখন এই জন্যই আমরা সিম্পল ভাবে বলতে পারতেছি যে ডি গ্রেটার দেন এস। ওকে, অর্থাৎ ডিমান্ড গ্রেটার দেন কি সাপ্লাই, অর্থাৎ চাহিদা কি বড় হবে কিসের, প্রথম অবস্থায় চাহিদা বড় হবে যোগানের তুলনায়। ওকে, আচ্ছা এরপরে আসতেছে যখন আমরা 3 নাম্বার অর্থাৎ হচ্ছে দাম যখন 3 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল আবার 10, আবার যোগানের পরিমাণ কত 30। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার তুলনায় যোগানের পরিমাণটা কিন্তু বেশি, অর্থাৎ চাহিদার থেকে যোগানটা বেশি, অর্থাৎ আমরা সিম্পল ভাবে বলতে পারি যে এস গ্রেটার দেন অর্থাৎ সাপ্লাই গ্রেটার দেন ডিমান্ড। ওকে, আচ্ছা জাস্ট ব্যতিক্রমটা হচ্ছে যখন দামটা যখন 2 টাকা যখন ছিল তখন আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণও 20, ঠিক তেমনি ভাবে যোগানের পরিমাণও কি 20 ছিল। ওকে, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এই দামে অর্থাৎ 2 টাকা যখন দাম ছিল তখন কি চাহিদা এবং যোগান দুইটার পরিমাণও কিন্তু কি সেম ছিল। ওকে, আর তাহলে আমরা বলতে পারি যে এই যে 2 টাকায় যে চাহিদা এবং যোগান দুইটার যে পরিমাণটা সেম হলো, তো এই 2 টাকাটাই হচ্ছে কি আমাদের ভারসাম্য দাম, আর পরিমাণটা অবশ্যই হবে কত, পরিমাণটা যখন দেখবেন দুইটা সেম হবে যে জায়গায় সেটাই হবে কি আমাদের পরিমাণ, অর্থাৎ পরিমাণটা হবে 20। তো যার কারণে আমরা বলতে পারি যে ডি ইকুয়াল টু এস বা এস ইকুয়াল টু ডি। ওকে, আর এখন বলতে পারেন যে এটা কি কাল্পনিক কোনো সূচি কিনা। ঠিক আছে, না এটা অবশ্যই কাল্পনিক না, কারণ এটার সাথে বাস্তবে রিলেটেড আছে। কারণ মোটামুটি আমরা জানি, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে জেনে গিয়েছিলাম যে চাহিদার মধ্যে অলওয়েজ কি থাকবে, চাহিদার মধ্যে অলওয়েজ ভোক্তা অবস্থান করবে এবং দোকানে কি অলওয়েজ বিক্রেতা অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদা কিন্তু খুব বেশি পরিমাণে ছিল, বাট যোগান অর্থাৎ যোগানে যেহেতু বিক্রেতা থাকে, এখন বিক্রেতা এত কম দামে কি বিক্রয় করতে সে আগ্রহী না। ওকে, তো এই জন্য বিক্রয় কিন্তু সম্ভব হয় না। ঠিক আছে, আচ্ছা নরমালি হচ্ছে আমরা কোনো বিষয়ে দামাদামি করতে গেলেই দোকানদারের সাথে তখনও কিন্তু এই বাস্তব চিত্রগুলো কিন্তু আমাদের সামনে থাকে। ঠিক আছে, কারণ দেখা যায় হচ্ছে আমাদের সামনে যে দাম বলে সেটা হচ্ছে কি অনেক বেশি পরিমাণে থাকে, আর আমরা যে দাম বলি সেই দামে হচ্ছে কি দোকানদার দিতে চায় না। ঠিক আছে, আর পরবর্তীতে শেষমেশ সেও হচ্ছে দোকানদার কি করে তার যে চাওয়া যে দামটা আছে অর্থাৎ বেশি দাম থেকে সে একটু কমায়, আর আর আমরা হচ্ছে ভোক্তা হিসেবে যতটুকু আমরা দাম বলেছিলাম সেটা থেকে সামান্য একটু বাড়াই, আর যেখানেই আমাদের ক্রয় বিক্রয় হবে সেটাকেই নরমালি বলা হচ্ছে ভারসাম্য দাম, আর যতটুকু পরিমাণ আমরা ক্রয় করব সেটাই হচ্ছে আমাদের ভারসাম্যের পরিমাণ। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সকলের। তো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব আমরা সেই অনুযায়ী ভিডিও করার। আচ্ছা, তো আমি চেষ্টা করলাম, তুলনামূলক বিষয়টা হচ্ছে জটিল মনে হতে পারে, বাট বিষয়টা কিন্তু আসলে এতটাও কিন্তু জটিল না। ঠিক আছে, মোটামুটি একটু অ্যাক্টিভ থাকলে কিন্তু ইজিলি কিন্তু বিষয়টা বোঝা যায় ভারসাম্য দাম আর পরিমাণ। আর আমি বারবার বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি এক্সামে কিন্তু এটা অনেক সময় আসে। ঠিক আছে, সংখ্যা চেঞ্জ হতে পারে, বাট হ্যাঁ পদ্ধতি অলওয়েজ কি থাকবে, সেম থাকবে চিত্রটা আকার। ওকে, তো এই চিত্রটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এটা দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র। তো আমি আমার অফলাইন অনলাইন সকল স্টুডেন্টদেরকেই আমি বলে থাকি, তো এটা অবশ্যই আপনারা করবেন।
ওকে, বাসায় অবশ্যই চিত্রগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো ধরনের কোনো ইকোনমিক্স এক্সামের জন্য প্রবলেম হওয়ার কোনো কথা না। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সমীকরণের সাহায্যে কিভাবে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় করতে হয় ওই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সকলকে।